হ্যাঁ গো, তুমি যে কোনো কাজ বাজ করছো না, আমাদের সংসার কিভাবে চলবে বলো তো? এখন না হয় দুজনের পেট কোনো রকমে চলে যাচ্ছে, কিন্তু এরপর যখন আমাদের একটা সন্তান আসবে, তখন তার ভরণ পোষণ আমরা কিভাবে করব বলো তো? সবই তো বুঝলাম টুনি, কিন্তু এখন কি করব আমি বলো? সব জায়গাতেই তো আমি কাজ খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। আমি বলি কি, তুমি কাজ আর না খুঁজে ব্যবসা শুরু করো। ব্যবসা শুরু করার জন্য তো অনেক টাকার প্রয়োজন, সেই টাকাটাও তো আমার কাছে নেই। তার উপর আবার কিসেরই বা ব্যবসা করব বলো? শোনো, জঙ্গলের বাচ্চারা আমার কাছে পুতুল বানাতে আসে, আমি ওদের পুতুল বানিয়ে দেই। তাই আমি ঠিক করেছি, এখন থেকে আমি পুতুল বানিয়ে তোমাকে দিব, আর তুমি সেই পুতুলগুলো নিয়ে বাজারে বিক্রি করবে। বুদ্ধিটা তুমি মন্দ করনি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে আমাকে পুতুল বানিয়ে দিবে, আর আমি সেগুলো নিয়ে সপ্তাহে একদিন বাজারে যাব। এরপর থেকে রোজ টুনি পুতুল বানাতে থাকে, আর তার প্রতিদিনের বানানো পুতুলগুলো জমা করে সেগুলো সপ্তাহে একদিন টোনা বাজারে নিয়ে যায়। এদিকে সবাই পুতুলগুলো দেখে আগ্রহ নিয়ে দোকানের সামনে ভিড় জমায়। কি সুন্দর পুতুল! মা, আমাকে দুটো পুতুল কিনে দাও না মা। পাগলি মেয়ে আমার, দুটো পুতুল নিয়ে কি করবি? আজ একটা নে, আর তারপর এটা যখন নষ্ট হয়ে যাবে তখন না হয় আরেকটা কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলছো তাই হবে। এরপর সুখী পায়রা তার মেয়েকে পুতুল কিনে দিয়ে বাড়ি ফিরে নিয়ে যায়। এদিকে একে একে জঙ্গলের অন্যান্য পাখিরা টোনার কাছ থেকে সব পুতুল কিনে নিয়ে যায়, আর টোনা পুতুল বিক্রি করে অনেক লাভবান হয়ে যায়। টুনি দেখো কতগুলো টাকা, এখন থেকে আমাদের হয়তো আর পিছু ফিরে তাকাতে হবে না। হ্যাঁ গো হ্যাঁ, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। নাও, এবার হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও দেখি। এরপর টোনা খুশি মনে খাবার খেতে থাকে। এদিকে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর টোনা পুতুল বিক্রি করে অনেক লাভবান হয়, আর অনেক সুন্দর করে একটা বাড়ি বানায়, আর সে বাড়িতে তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। আর এরই মধ্যে টুনি দুটো সন্তানের জন্ম দেয়, একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান। কই গো টুনি, তাড়াতাড়ি করে আজকের পুতুলগুলো দাও আমায়, বাজার যাওয়া শেষ হয়ে যাবে। আসছি, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি তার বানানো পুতুলগুলো নিয়ে টোনার কাছে আসে। এই নাও, এখানে আজ অনেকগুলো পুতুল আছে, আর সবগুলোই অনেক শক্তপোক্ত করে বানানো আছে। এগুলো কিন্তু আজ একটু ভালো দামে বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো তখন তো আমাকে মেনে চলতেই হবে। বাবা, আজ আমিও যাব তোমার সাথে পুতুল বিক্রি করতে, তুমি নিয়ে যাবে আমায়? আচ্ছা ঠিক আছে বাবা, চল। এরপর বাবা ছেলে মিলে পুতুল নিয়ে বাজারে চলে যায়, আর সবগুলো পুতুল বিক্রি করে নিয়ে তারা বাড়ির পথে আসতে থাকে। এদিকে ততক্ষণে অনেক রাতও হয়ে আসে। হঠাৎ করে তারা দুজনেই একটা আইসক্রিম ওয়ালার দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বাবা দেখো কতগুলো আইসক্রিম, তুমি আমাকে একটা আইসক্রিম কিনে দাও না বাবা। আচ্ছা ঠিক আছে দাদা, আমাদের 4টে আইসক্রিম দিন তো। বাবা, তুমি এতগুলো আইসক্রিম দিয়ে কি করবে বাবা? বারে, তুই একা খাবি? আমি, তোর মা আর তোর বোন আমরা বুঝি খাবো না? আচ্ছা ঠিক আছে বাবা, নাও। এরপর তারা আইসক্রিম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় রকির চোখ পড়ে দোকানে থাকা একটা পুতুলের দিকে, যেটা দেখতে ছিল বেশ ভয়ানক। রকি কাউকে কিছু না বলে পুতুলটাকে তুলে নেয়। বাবা, এই পুতুল আমি কাউকে দিব না, তুমি আমাকে এখন বাড়িতে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে রে বাবা, চল। এরপর টোনা আইসক্রিম আর পুতুলের দাম দিয়ে নিজের ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর সবাই নিজেদের মতো ঘুমিয়ে পড়ে। পুতুলের দিকে আর কোনো নজরই তারা দেয় না। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টুনি ঘুম থেকে উঠেই পুরো অবাক হয়ে যায়। এই সাপটাকে এখানে কে মেরে ফেলে গেল? কিন্তু পায়ের ছাপটা কার? এ আবার কোনো অমঙ্গলের লক্ষণ নয় তো? টনি ভয় পেয়ে তাড়াহুড়ো করে ঘরের ভিতরে যায়, আর টোনাকে সব ঘটনা খুলে বলে। এবার একটা তান্ত্রিককে বাড়িতে ডাকতে হবে। সামান্য সাপ মারার কারণে তুমি তান্ত্রিককে ডাকতে বলছো? অন্য কিছু হলে না জানি কি করতে।
টোনার এমন হাসি দেখে টুনি বেশ লজ্জা পায় আর কোনো কিছু না বলে রান্নাঘরে চলে যায়। এরপর সারাদিন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর সবাই ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। টোনা আর টুনি ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে আসে আর তাদের বাড়ির গাভীটাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। টোনা, এখন সর্বনাশা কাণ্ড ঘটছে। আমি তো রাতে গাভীটাকে ভালো রেখে ঘুমিয়েছিলাম, এই এক রাতে কি হয়ে গেল টোনা? তুমি কেঁদো না টুনি, আর একটা দিন দেখি, যদি কালো এমন হয় তাহলে আমি তান্ত্রিক বাবার কাছে যাব। এরপর টোনা টুনি আর একদিনের অপেক্ষা করতে থাকে। এদিকে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন টোনা আর টুনি ঘরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। আর সেই আওয়াজে দুজনেরই ঘুম ভেঙে যায়। এত রাতে বাচ্চারা খেলা করছে নাকি? তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? রাত 3টা বাজে। এত রাতে বাচ্চারা খেলা করার কোনো প্রশ্নই আসে না। মনে হয় এখানে অন্য কোনো ঘটনা আছে। চলো তো গিয়ে দেখি। এরপর দুজনে মিলে উঠে বাচ্চাদের ঘরে যায়। আর সেখানে গিয়ে তারা যা দেখে তাতে করে তারা ভয়ে আটকে ওঠে। টুকি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর একটা পুতুল হাঁটছে। আর রকি, পুতুল রানী, তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে গিয়েছো। তাড়াতাড়ি আমার কাছে এসে বলছি, নয়তো মা বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। রকি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? পুতুলের সাথে কথা বলছিস? আর টুকির কি হয়েছে? রকি ভয়ে আর কোনো কথাই বলে না। এদিকে টোনা আর টুনি তাড়াহুড়ো করে টুকির ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয় আর তারপর তান্ত্রিকের কাছে যেতে থাকে। এরপর তান্ত্রিকের গুহার সামনে গিয়ে টুকি থমকে দাঁড়ায়। টুকি কিছুতে ভিতরে যেতে চায় না আর টুনি জোর করতে টুকি ভীষণ রেগে যায়। তখনই তান্ত্রিক বাইরে বেরিয়ে আসে। তোদের মেয়ে ভিতরে যাবে না। কিন্তু কেন যাবে না বাবা? কারণ তোদের এই মেয়ে কোনো পাখি নয়, আর সব থেকে বড় কথা, এ তোদের মেয়ে নয়, এ হচ্ছে শয়তানি ডাইনির মেয়ে। আর সেই কারণেই ও আমার পবিত্র গুহায় ঢুকতে চাচ্ছে না। এ আপনি কি বলছেন বাবা? এ আমার মেয়ে, এ কখনোই ডাইনির মেয়ে হতে পারে না। তুই সত্যি করে বল যে একে তোরা জন্ম দিয়েছিস নাকি কুড়িয়ে পেয়েছিস? না মানে বাবা, একে আসলে আমরা কুড়িয়ে পেয়েছি। আমার স্ত্রীর ডিম ফুটে যখন ছানা বের হচ্ছিল তখন আমি কাজ থেকে বাড়ি ফিরে আসছিলাম, আর পাশেই একটা গাছের নিচে বড় একটা করলার মাঝে আমি এই টুকিকে পাই আর ওকে তুলে নিয়ে বাড়ি ফিরে আসি আর ওকে নিজের মেয়ে হিসেবে বড় করে তুলি। এ হচ্ছে করলা শয়তানি ডাইনির মেয়ে। আর তোদের ঘরে যে পুতুলটা আছে সেটা হলো ওই করলা শয়তানি ডাইনির দাসী। ও এসেছে তাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আর পুরো পাখিকুলকে ধ্বংস করার জন্য। এ আপনি কি বলছেন বাবা? ওই পুতুলকে যে আমি আমার ছেলের সাথে রেখে এসেছি। কোনো অঘটন ঘটার আগে আমাকে নিয়ে চল তোদের বাড়িতে। টোনা আর টুনি তান্ত্রিককে নিয়ে খুব তাড়াতাড়ি বাড়িতে যায়, কিন্তু তাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। ততক্ষণে পুতুল রকিকে মেরে রক্তাক্ত করে ফেলে দেয়। আর টুকি তা দেখে টুকির ভিতরে ডাইনি সত্তা জেগে ওঠে। রক্ত, রক্ত খাবো আমি, রক্ত খাবো। এই বলে টুকি রকির রক্ত খেতে থাকে আর তা দেখে টুনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দেখেছিস তো টোনা, তোর নিজের ভুলের কারণে এখন পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এখন তুই চাইলেও আর তোর পরিবার আগের মতো ফিরে পাবি না। তান্ত্রিকের কথা শুনে টুকি রেগে তান্ত্রিককে আক্রমণ করে আর তান্ত্রিক তার মন্ত্র শক্তি দিয়ে টুকিকে বেঁধে ফেলে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বাবা। তুমি আমাকে বাইরে যেতে দাও বাবা, বাইরে যেতে দাও। বাইরের রক্তগুলো যে অনেক সুস্বাদু। আগে তো নিজে বেঁচে থাক, তারপর না হয় সুস্বাদু রক্ত খাবি। এই বলে তান্ত্রিক মন্ত্র বলে টুকি আর সেই পুতুলকে পুড়ে ছাই করে দেয় আর তারপর টুনির জ্ঞান ফিরিয়ে পুরো বাড়িকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে। এরপর থেকে তারা আর কোনোদিনও নিজের বাড়িতে ফিরে আসতে পারেনি, কারণ আজও সেই বাড়িতে টুকির কান্নার আওয়াজ শোনা যায়। তাই অদ্ভুত কোনো কিছুকেই বাড়িতে আনার আগে দুবার ভেবে নিতে হয়। এই ভূতমা, ওঠ মা। আজ না তোর জন্মদিন, তোর জন্য আমি কেক বানিয়েছি।
ডাইনির ডাক শুনে ভূতু ঘুম থেকে উঠে বলে, মা মা আমি এবার তোমার হাতের বানানো ওই কেক খাবো না। আমার এবার ইচ্ছে হয়েছে আমি পাখির মাংস আর রক্ত দিয়ে বানানো কেক খাবো। তুমি আমাকে কিনে দাও আমাকে। এসব কি বলছিস না ভূতু? আজকে তোর জন্মদিন, আমি কোথা থেকে আজকের মধ্যে পাখি ধরে আনবো বলতো? আর একটা পাখি দিয়ে তো কেক হবে না। এমন জেদ করিস না মা, তুই এবারে কেকটাই কেটে নে। না 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 না, আমি পাখিদের মাংস দিয়ে বানানো কেকে এবার জন্মদিনে আমি কাটবো, বুঝতে পেরেছো তুমি? তা না হলে আমি জন্মদিন পালন করবো না। এক্ষুনি তুমি আমার পাখির মাংসে কেকের ব্যবস্থা করে দাও। থাম ভূতু, থাম, আর জেদ করতে হবে না। আমি তোর জন্য পাখির মাংসের কেকের ব্যবস্থা করছি। তুই আমার একমাত্র মেয়ে, তুই তোর জন্মদিনে যা চাইবি তাই তোকে আমি দিব। তুই বাড়িতে থাক, আমি পাখি ধরার জন্য বনের গ্রামে যাচ্ছি। এই কথা বলে ডাইনি বাড়ি থেকে বেরিয়ে পাখি ধরার জন্য গ্রামে যায়। ডাইনি বনের পথে পথে ঘুরতে থাকে, কিন্তু কোনো পাখি দেখতে পায় না। এমন সময় কবুতর নামে এক পাখি ওই রাস্তা দিয়ে আসতে থাকে। উহ বাবা, বাজার করতে করতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। আমি আর হাঁটতে পারছি না, কতক্ষণে যে বাড়ি পৌঁছাবো। উহ, বাজারের ব্যাগ কি ভারী। কবুতর যখন এইভাবে বাজারের ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখন ডাইনি কবুতরের সামনে চলে আসে। পেয়েছি, আমি একটা পাখি পেয়ে গেছি। আয় আয়, তোর মাংস দিয়ে আমার কন্যার জন্মদিনের জন্য কেক বানানোর কাজ শুরু করব। এ কি কে 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 তুমি? ও বাবা গো, এ তো দেখছি একটা ডাইনি। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? মেরে ফেললো গো, মেরে ফেললো আমাকে। কবুতর এভাবে চিৎকার করতে থাকে। সেই সময় ডাইনি কবুতরের উপর ঝাঁপিয়ে পড়ে আর কবুতরকে হত্যা করে তার বাড়ি নিয়ে যায়। এই ভূতু, দেখে যা, তোর কেক বানানোর জন্য আমি একটা পাখিকে শিকার করে এনেছি। এইটা দিয়ে আপাতত কেক বানানো শুরু করে দিই, কাল আবার পাখি ধরতে যাবো। সত্যি মা, সত্যি তুমি আমার ভালো মা। কি মজা, কি মজা। এবার আমি পাখির মাংস দিয়ে বানানো কেক কাটবো। এইভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন ডাইনি আবার পাখি শিকারের জন্য বেরিয়ে পড়ে। আর ঘুরতে ঘুরতে টুনি নামে এক পাখির বাড়িতে এসে পড়ে আর আড়াল থেকে দেখতে পায়। মা টিং টিং, শোন মা, বাড়ির আঙ্গিনায় বসে একটু খেলাধুলা কর, আমি নদীর ঘাট থেকে জল নিয়ে আসি। আর শোন, বাড়ি ছেড়ে কিন্তু কোথাও যাবি না, আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? তুমি নিশ্চিন্তে জল নিতে যাও মা, আমি তোমার লক্ষ্মী মেয়ের মতো না এখানেই বসে খেলবো। যাও, তুমি তাড়াতাড়ি জল নিয়ে আবার বাড়িতে ফিরে আসবে কিন্তু। টিংটিং এর এ কথা শুনে টুনি জল নিতে নদীর ঘাটে চলে যায়। আর তা দেখে ডাইনি খুশি হয়ে বলে, এই তো সুযোগ, আমি ওই ছানাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। ছানাটা দেখতে বেশ নাদুস নুদুস। এই ছানাকে দিয়ে কেকের ক্রিম বানালে অনেক মজা হবে। এ কথা বলে ডাইনি টিংটিং এর সামনে যায়। আর টিংটিং ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে, মা, মা কোথায় তুমি? এসো আমার কাছে, দেখো কে যেন আমার কাছে এসেছে। বাঁচাও, বাঁচাও। এই তুমি চলে যাও বলছি। কি বিশ্রী দেখতে তুমি। মা তুমি কোথায়? মা তুমি আমার কাছে এসো। চলে যাব? চলে যাওয়ার জন্যই তো এসেছি, কিন্তু যাওয়ার আগে তোকে নিয়ে যাব। তোর ওই নরম নরম মাংস দিয়ে আমার মেয়ের জন্মদিনের কেকের ক্রিম বানাবো।
এ কথা বলে ডাইনি টিংটিং এর দিকে তার লম্বা হাত বাড়িয়ে দেয় আর গলা চেপে ধরে। তারপর ডাইনি টিংটিং এর ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খায় আর টিংটিং এর শরীরটা নিয়ে ডাইনি সেখান থেকে চলে যায়। এইদিকে টুনি নদীর ঘাট থেকে জল নিয়ে বাড়ি ফিরে আসে। টিংটিং, এই টিংটিং, কোথায় রে? একটু এদিকে আয় তো মা, জলের কলসিটা নিয়ে যা। আমাকে আবার খড়ি কুড়াতে বনের ভিতরে যেতে হবে, তা না হলে কাকুলি দিদি আবার সব খড়ি কুড়িয়ে নিয়ে যাবে। টিংটিং, এই তোকে ডাকছি, তুই শুনছিস না কেন? কি ব্যাপার, মেয়েটাকে সেই কখন থেকে ডাকছি অথচ শুনছেই না। যাই তো ঘরে গিয়ে দেখি। এ কথা বলে টুনি এ ঘর ও ঘর টিংটিংকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও টিংটিংকে খুঁজে পায় না। এরপর টুনি বাইরে এসে হঠাৎ এক কোণে টিংটিং এর পাখা আর কিছু রক্ত পড়ে থাকতে দেখে। তা দেখে টুনি কাঁদতে কাঁদতে বলে, কি, এটা তো আমার টিংটিং এর পাখা। ঈশ্বর, এইসব আমি কি দেখছি? তার মানে কোনো শিকারি পাখি আমার টিংটিং এর কোনো ক্ষতি করেছে। হায় হায় রে, টিংটিং তুই কোথায় গেলি মা? তুই আমার কাছে ফিরে আয়, এ আমার কি হয়ে গেল? টুনি যখন এইভাবে কাঁদছিল ঠিক সেই সময় টুনির বাড়ির সামনের পথ দিয়ে এক সাধু বাবা যাচ্ছিল। টুনিকে এভাবে কাঁদতে দেখে সাধু বাবা টুনির সামনে এসে বলে, কি হয়েছে রে মা, এমন হাহাকার করে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল, আমি তোর সমস্যার সমাধান করে দিব। সাধু বাবার কথা শুনে টুনি সবকিছু খুলে বলে। সব শুনে সাধু বাবা বলে, শোন মা, আমি আমার জাদু শক্তি দিয়ে বুঝতে পেরেছি তোর মেয়েকে এক ডাইনি মেরে ফেলেছে। ডাইনি তার মেয়ের জন্য কেক তৈরি করবে। কি? না না, এ কিছুতেই হতে পারে না। টিংটিং, তোর এই অবস্থা যে করেছে, আমি সেই ডাইনিকে কিছুতেই ছাড়বো না। আমার মেয়েকে হত্যা করে তার মেয়ের জন্মদিন পালন করবে? না না, আমি এটা কিছুতেই সহ্য করবো না। সাধু বাবা, আপনি আমাকে সাহায্য করুন সাধু বাবা, আমি আমার মেয়ের হত্যার বদলা নিতে চাই। সবাইকে সাহায্য করাই আমার দায়িত্ব, অবশ্যই তোকে আমি সাহায্য করব। চল তাহলে আমার সাথে ওই ডাইনির বাড়িতে। এই কথা বলে সাধু বাবা আর টুনি ডাইনির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে পাখির মাংস দিয়ে কেক তৈরি করে ডাইনি আর তার মেয়ে ভূতু কেক কাটতে থাকে। হ্যাপি বার্থডে আমার ভূতু সোনা, এই নে তোর ইচ্ছে অনুযায়ী আমি কেক এনেছি। নে নে, তাড়াতাড়ি পাখির মাংসের কেক কাট। কাটবো কাটবো, আমার জন্মদিনে মাংসের কেক, কি মজা কি মজা কি মজা, খুব মজা হচ্ছে। এই কথা বলে যেমনি ভূতু আর ডাইনি কেক কাটতে যাবে তখনই সাধু বাবা আর টুনি সেখানে আসে। টুনি আর সাধু বাবাকে দেখে ডাইনি বলে ওঠে, এই কে তোরা? কে রে? আমার বাড়িতে এসেছিস? তোদের সাহস তো কম নয়। আজ তোদের এই দুঃসাহসের জন্য তোদের শাস্তি পেতেই হবে। আয়, তোদের দুজনকে কেটে আজ আমি আমার মেয়ের জন্মদিনের খাবার তৈরি করব। এমনিতেই তুই পাখিদের ধরে এনে অন্যায় করেছিস, আবার আমাকে মারতে চাস? তোর অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে। আমার মেয়ের জন্মদিনে পাখির মাংসের কেক খেতে চেয়েছি, আর আমি তাকে কি কেক খাওয়াবো না? প্রাণে বাঁচতে চাস তো এক্ষুনি চলে যা এখান থেকে। ডাইনির এমন কথা শুনে সাধু বাবা ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলে, দোষ স্বীকার করার বদলে তুই গলাবাজি করছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে সাধু বাবা মন্ত্রপুত জল ডাইনি ও তার মেয়ের গায়ে ফেলে দেয় আর সাথে সাথেই তাদের গায়ে আগুন ধরে যায়। বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, মরে গেলাম, বাঁচাও, আগুন আগুন। এভাবে চেঁচাতে চেঁচাতে ডাইনি আর ডাইনির মেয়ে ভূতু আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। আর এভাবেই অন্যায়কারী ডাইনি তার পাপের শাস্তি পেয়ে যায়। কে ওটা? বোকা টুনি না? ছাগলকে তো মনে হচ্ছে ঘাস খাওয়াচ্ছে। যাই যাই, বোকা টুনির সাথে একটু মজা নিয়ে আসি। এ কথা বলে কাকলি টুনির কাছে যায় আর টুনির সামনে গিয়ে কাঁদো কাঁদো সুরে বলতে থাকে, আহারে টুনি, তুই এখানে ছাগলকে মনে সুখে ঘাস খাওয়াচ্ছিস, আর ওদিকে তোর স্বামী আরেকটা বিয়ে করে এনেছে বাড়িতে। আহারে, তোর সংসারটা বুঝি ভেঙে গেল। কি কি বললে তুমি? টোনা বিয়ে করেছে?
হায় হায় রে, আমার এখন কি হবে? আগে শুধুমাত্র টোনার জন্য রান্না করতাম, এখন আবার সতীনের জন্য রান্না করতে হবে। আরে টুনি, এভাবে এখানে দাঁড়িয়ে না কেঁদে তাড়াতাড়ি বাড়ি যা। দেখ, টোনা তোর থেকেও কত সুন্দর বউ এনেছে ঘরে। কাকুলির এই কথা শুনে টুনি ছাগলকে মাঠে ফেলে রেখেই বাড়িতে চলে যায় আর টোনাকে দেখে মরা কান্না জুড়ে দেয়। ওগো টোনা, এ তুমি কি করলে গো, কি করলে? তুমি আমাকে ছেড়ে আবার কাকে বিয়ে করে আনলে? এবার আমার কি হবে গো, এবার আমার কি হবে? আমি এতগুলো রান্না কি করে করব গো? আমার তো শরীর ব্যথা হয়ে যাবে। তুমি কেন বিয়ে করলে টোনা, কেন বিয়ে করলে? বিয়ে? কিসের বিয়ে? টুনি, তুমি ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে কি পাগল হয়ে গেলে নাকি? তোমার মতো বোকা এক বউ সামলাতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি, আবার আমি করব বিয়ে? কিন্তু কাকুলি দিদি যে বললো তুমি বিয়ে করেছো, সত্যি তুমি বিয়ে করনি টোনা? আরে বোকা বউ আমার, নিশ্চয় কাকুলি তোমার সাথে মজা করে মিথ্যে কথা বলেছে আর তুমি সেটা বিশ্বাস করে ফেলেছো। যাকগে, সেসব কথা বাদ দাও। তুমি যে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলে, সেই ছাগল কোথায়? টোনার এমন কথা শুনে টুনির ছাগলের কথা মনে পড়ে যায় আর মাথায় হাত দিয়ে বলতে থাকে, এই রে, আমি তো ভুলেই গেছিলাম ছাগলের কথা। যাই যাই, ছাগলটা মাঠ থেকে নিয়ে আসি। তাড়াতাড়ি নিয়ে এসো ছাগল। তুমি জানো না বনের মধ্যে কত শিয়াল ঘোরাফেরা করছে? হায় হায় রে, তোমার বোকামোর জন্য এতক্ষণে বুঝি ছাগলটা শিয়ালের পেটে চলে গেছে। তুমি এক্ষুনি মাঠে গিয়ে ছাগলটা নিয়ে এসো, আমি বাজার থেকে কিছু সবজি কিনে আনি। এ কথা বলে টোনা বাজারে চলে যায় আর টুনিও তার ছাগল নেওয়ার জন্য মাঠে চলে যায়। এদিকে টুনি মাঠে গিয়ে তার ছাগল খুঁজে কিছুতেই পায় না। পুরো মাঠে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পায়। হায় হায় রে, হায় হায় রে, সত্যি তো, টোনা তো সত্যি বলেছিল ছাগলকে শিয়াল খেয়ে ফেলবে। এখানে রক্ত পড়ে আছে, তার মানে নিশ্চয়ই আমার ছাগলটাকে শিয়ালে খেয়ে ফেলেছে। কিন্তু টোনা এটা কিভাবে আগে থেকে জেনে গেল? নিশ্চয়ই টোনা কোনো জাদু শক্তি জানে। আমাকে টোনা এতদিন তা জানায়নি। এক্ষুনি টোনাকে গিয়ে আমি বলবো তার জাদু শক্তি আমাকেও শেখাতে। এ কথা বলে টুনি হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটতে থাকে আর পথের মধ্যে বনের মোড়ল ঈগলের সাথে তার দেখা হয়ে যায়। একি টুনি, তুই এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কোনো বিপদ আপদ হয়েছে কি তোর? বল আমাকে, আমি তো বনের মোড়ল, তোদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। আরে মোড়ল মশাই, আমি কি সাধে ছুটছি? আমার স্বামী টোনা তো অনেক জাদু শক্তির মালিক হয়েছে জানেন। ভবিষ্যতে কি হবে টোনাটা আগে থেকেই বলে দিতে পারে। আজ আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, তাই তো তার কাছে জাদু শক্তি শেখার জন্য এভাবেই ছুটে যাচ্ছি আমি। বুঝতে পেরেছেন? টুনির এমন কথা শুনে মোড়ল ঈগল বেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে, সত্যি বলছিস তুই? তোর স্বামী ভবিষ্যৎ বলতে পারে? বাহ, ভালোই হলো। তবে তুই আমাকেও সাথে নিয়ে চল, আমিও তোর স্বামীকে জিজ্ঞেস করব এবারের নির্বাচনে কে এই বনের মোড়ল হবে। তাহলে চলুন মোড়ল মশাই, টোনা নিশ্চয়ই আপনার ভবিষ্যৎ বলে দিতে পারবে। এই কথা বলে টুনি মোড়লকে নিয়ে তার বাড়িতে যায় আর টোনা টুনির সাথে মোড়লকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ কি মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? আমার কোনো অন্যায় হয়েছে? মোড়ল মশাই বলুন, আমি কি করেছি? আরে আরে, ভয় পাচ্ছিস কেন? তুই কিছু করিসনি। তোর বউ বলল তুই নাকি ভবিষ্যৎ বলতে পারিস, তাই তো আমার ভবিষ্যৎ কি আমি তোর কাছে জানতে এলাম। মোড়ল ঈগলের এমন কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছেন মোড়ল মশাই? আমি কিভাবে আপনার ভবিষ্যৎ বলবো? আমি তো কোনো সাধু বাবা নই। আর টুনি, তুমি মোড়ল মশাইকে সব কি বলেছো? কেন টোনা, আমি তো সত্যি কথাই বলেছি। তুমি তো ভবিষ্যৎ জানো। যদি ভবিষ্যৎই না জানো তাহলে কিভাবে বুঝলে যে আমাদের ছাগলটাকে শিয়ালে খেয়ে ফেলবে? আর টোনা, তোমার ভবিষ্যৎবাণী তো সত্যিও হয়ে গেছে। সত্যি সত্যি আমাদের ছাগলটাকে না শিয়াল খেয়ে ফেলেছে। ও, এই ব্যাপার? হায় রে বোকা বউ আমার, এইটুকু সাধারণ জ্ঞান তোমার নেই। ছাগলকে একা বনের মধ্যে রেখে আসলে তো শিয়াল সেই সুযোগে ছাগলকে খেয়েই ফেলবে, এটা তো এমনিতেই বোঝা যায়। মোড়ল মশাই, আপনি কিছু মনে করবেন না, টুনি কিছু না বুঝেই এমন উল্টোপাল্টা কথা বলেছে আপনাকে। টোনা টুনির এসব কাণ্ড কারখানা দেখে মোড়ল ঈগল বেশ রেগে যায়।
টোনা, তোর বোকা বউয়ের জন্য আমার কতখানি সময় নষ্ট হলো। ফের যদি তোর বোকা বউ এমন গুজব ছড়ায়, তাহলে তোর বউয়ের জন্য তোকে আর তোর বউকে শুলে চড়াবো আমি। যত সব বোকাদের কাণ্ড কারখানা। ধুর ধুর। একথা বলে ঈগল রেগে মেগে টোনার বাড়ি থেকে চলে যায়। আর টোনাও রেগে টুনিকে বলে, দেখেছো টুনি, তোমার জন্য আজ মোড়ল মশাইয়ের কাছে কতটা ছোট হতে হলো আমাকে। এবারও কি তুমি একটু চালাক হবে না? তোমার জন্য সবাই আমাকে নিয়ে মজা করে। লজ্জায় আমি কারো কাছে মুখ দেখাতে পারি না। আহা, রাগ করছো কেন টোনা? আমি কোনো বোকামো করলে কি কারো কোনো ক্ষতি হয়েছে? হয়নি তো। তাহলে তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার কেন করছো? ও, বুঝেছি, তুমি আমাকে ভালোই বাসো না। আমি সত্যি বুঝেছি। হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না। বুঝেছি, তোমাকে কিচ্ছু বলে কিচ্ছু হবে না। তুমি বোকা তো বোকাই থেকে যাবে। তোমাকে বলা মানে একটা কলা গাছের সাথে কথা বলা একই সমান। একথা বলে টোনা টুনির সামনে থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি রান্নাঘরে চুলার সামনে দাঁড়িয়ে একটা বড় পাতিলে জল গরম করছিল। সে সময় টুনির রান্নাঘরের পাশ দিয়ে কাকুলি কাক যাচ্ছিল। রান্নাঘরের জানালা দিয়ে টুনিকে জল গরম করা দেখে কাকুলি কাক বলতে থাকে, কি রে টুনি, জল গরম করছিস বুঝি? জানিস তো, আমি শুনেছি গরম জলের পাতিলের মধ্যে নিজের হাত ডুবিয়ে দিলে জল আরো ফুটন্ত গরম হয়ে যায়। তাহলে এভাবে আর চুলার মধ্যে জল গরম বসিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। একথা বলে কাকুলি মুচকি মুচকি হাসতে থাকে। আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর টুনি মনে মনে ভাবে, বাহ, কাকুলি দিদি তো বেশ ভালো বুদ্ধি দিল। এমনি তো আমার অনেক গরম জল চাই, আর এতক্ষণ চুলার সামনে ভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। যাই, কাকুলি দিদির বুদ্ধিটাই কাজে লাগাই। একথা বলে টুনি যেমনি গরম জলের মধ্যে হাত ডুবিয়ে দেয়, আর সাথে সাথে টুনির হাতটা পুড়ে যায়। ও মা গো, মা গো, বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার হাতটা পুড়ে গেল রে, পুড়ে গেল। টোনা, ও টোনা, কোথায় তুমি? এদিকে এসো টোনা, আমার হাতটা যে জ্বলে গেল গো, জ্বলে গেল। টুনির এমন চিৎকার শুনে টোনা দৌড়ে টুনির কাছে আসে। আর টুনির হাত দেখে টোনা টুনিকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার টুনির হাত ব্যান্ডেজ করে দেয়। টুনি, তোমার হাতের এই অবস্থা কি করে হলো? টোনার এই কথা শুনে টুনি সব ঘটনা টোনাকে খুলে বলে। সব শুনে টোনা বলে, দেখেছো তো, অন্যের কথা শুনলে কি হয়। দেখো, তুমি তোমার বোকামোর জন্য কত বড় শাস্তি পেলে। এবারও কি তুমি ঠিক হবে না টুনি? একটুও কি বুদ্ধি হবে না তোমার? আর এভাবে বলো না টোনা, আমি এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কারো কথা শুনবো না, আর বোকামো করব না। সব কাজ বুঝে শুনেই করব। আজ আমার বোকামোর জন্য আমারই হাত পুড়ে গেল। এরপর থেকে টুনি আর কখনো বোকামো করে না। সব কাজ ভেবেচিন্তে করতে থাকে। আর টোনাও টুনির এমন পরিবর্তন দেখে বেশ খুশি ছিল। আর তারা দুজনেই বেশ সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।